ধন্যবাদ। আজকে ছুটির দিন, রবিবার, কিন্তু তোমাদের ছুটি নেই, তাই না? রবিবারও কিছু না কিছু কাজ থাকে, যেমন আজকে নাচের ক্লাস, কখনো গানের ক্লাস। সাধারণত রোববার ছুটির দিনগুলো দেখেই করি, তাই না? আমাদের কত যারা বড়রা আর কি, এই রোববার টোববার খুব চিন্তা করি যে আজকে ফাঁকা আছে, অনেক কিছু করতে হবে, তাই না? তো যাই হোক, রেনবো কালচারাল একাডেমি তোমাদের আজকে এখানে আমাদের যে জন্য ডেকেছে সেটা নিয়ে কিছু কথা বলার জন্য। বিশেষ করে শিশু সুরক্ষা এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে একটা বার্নিং ইস্যু। সুরক্ষা, তাই না? সেটা হতে পারে ওমেন, হতে পারে চাইল্ড, হতে পারে ওল্ড এজ। প্রত্যেকে আমরা এখন একটা কমপ্লেক্সের মধ্যে ভুগছি, যে আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছি প্রত্যেকেই। সমাজের প্রতিটি স্তরের প্রত্যেকটা স্তরের মানুষ এই মুহূর্তে আমাদের মধ্যে যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে, এইটা যদি চলতেই থাকে আগামী দিন আমাদের কাছে একটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াবে। আর যেখানে আমার সামনে তোমরা যারা রয়েছো, বিশেষ করে শিশু যারা, তাদের ক্ষেত্রে আরো মারাত্মক বিষয়টা। কেননা তোমরা যারা শিশু, তারাই তো আগামী দিনের দেশ গড়ার কারিগর, তাই না? আমাদের ধরো ভ্যালিডিটি এক্সপায়ার হতে চলেছে, তাই না? ভ্যালিডিটি এক্সপায়ার বুঝো, যে মোবাইলে টাকা ভরা হয়, শেষ হয়ে যায়। হ্যাঁ, আমরা যত বড় হচ্ছি আমাদের এক্সপায়ারি ডেটটা তত কাছে চলে যাচ্ছে, তাই না? তোমরা হচ্ছে কি তত এগোচ্ছ। তাহলে একটা দিন তোমরাই বড় হবে, হয়ে এই সমাজটাকে পরিচালিত করবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ মাস্টারমশাই হবে, কেউ কোর্টের জাস্টিস হবে, যেটা উনি বললেন। এই সমাজটাকে তারা সঠিক পথে দিশা দেখায়। কিন্তু এই মুহূর্তে আমরা যে দিশাহীনতায় ভুগছি, তার অন্যতম কারণ অনেক কিছু আছে। সামাজিক অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয়, অনেক কিছু। আমরা এগুলোর মধ্যে যাবো না, কিন্তু আমি এখানে যেহেতু তোমরা বাচ্চারা রয়েছো, তোমাদের জন্য কিছু কথা আমি বলবো এবং তোমাদের কাছ থেকে শুনবো। যেমন ধরা যাক, এই ঘরের মধ্যে তোমরা কে কে শিশু আছো? শিশু কে কে? তারা একটু হাত তুলবে। কে কে শিশু? কারা কারা শিশু? হাত তুলবে। তুমি শিশু না? ও শিশু না, কিন্তু বড় হয়ে গেছে। তুমি শিশু কি না? আচ্ছা, অনেকেই দাবি করছে তোমরা শিশু নও। তুমি কি অর্ধেক শিশু? ও অর্ধেক তুমি যেইভাবে, মানে ও শিশু হয় বা না হয় বুঝতে, তাই তো? তুমি বলো তুমি শিশু না অ্যাডাল্ট? বলো বেটা, বড় না ছোট? শিশু। ওর জন্য জোরে হাত তুলে দাও তো একটা। ও শিশু কিন্তু কনফিডেন্টলি বলতে পারছে না। বললে যদি আবার প্রশ্ন ধরে, আই প্রশ্ন করব না। আমি মাস্টার বসে না, কিন্তু কোথায় বলে দিই মাস্টার বসে না। আচ্ছা, শিশু কাকে বলে তোমাকে বলতে পারবে? যারা যারা বলবে যে আমি শিশু, কেউ বলতে পারবে শিশু কাকে বলে? শিশু মানে বাচ্চা, অবশ্যই। খুব ভালো, ওর জন্য জোরে হাত তুলে দাও একটা। আর কেউ বলতে পারবে শিশু কাকে বলে? বাচ্চা হলো একটা, হলো। আর কোনো পয়েন্ট? আমরা সবাই বলি শিশু শিশু, তাই না? তাহলে শিশু বলতে কি বুঝি? খুব কঠিন প্রশ্ন কি? ছোট, একদম ঠিক। তুমি ছোট, তুমি শিশু। আমি শিশু? আমিও তো ছোট। আমি শিশু না? আমি কেন শিশু না বলো তো? আমাকে দেখতে বুড়োর মতো লাগছে, তাই কিনা? শিশু কাকে বলে? বাচ্চা তো বটে। আর কি বলো তো, দুই একটা পয়েন্ট? ছোট। হ্যাঁ, আর 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 এই তো হচ্ছে, বলো। বয়স কি হবে বলো তো? বয়স কত? বয়স আমি শিশু বলবো? 2। তা তোমার 2 পার হয়ে গেছে। 5 কত? 11 10 9 আর তুমি বলো তো। তুমি, হ্যাঁ, তুমি বলো। কত শিশু কত বছর হচ্ছে? 9 বছর। আচ্ছা, আর কেউ? বলো, তুমি বলো। হ্যাঁ, 10। তুমি? 10। হঠাৎ করে কেন মনে হলো তোমাদের যে 10 বছর? 20 বছর। পার হয়ে গেছে। আরেকটু নিচের দিকে আসতে হবে। ধারে পাশে চলে গেছে। 20 থেকে 2 বাদ দিলে কত হয়? এই 2 বাদ দাও। 20 থেকে 2 বাদ দিলে 18 বছর। 18 বছর পর্যন্ত যখন একটা শিশুর বয়স থেকে, তাকে বলা হয় শিশু। 0 থেকে 18 পর্যন্ত, অর্থাৎ 18 বছর একদিন যদি হয়ে যাবে, তখন তোমাকে বলা হবে একজন
নাগরিক, অর্থাৎ তোমার নাগরিকত্ব অর্জন করলে, ভোটাধিকার পেলে দেশের একজন নাগরিক হয়ে তুমি বড় হলে। মনে থাকবে সবার, আমাদের সংবিধান, ভারতের যে সংবিধানে বলা হচ্ছে শিশুর বয়স কত? আমার ভুল বলছি, আমি তার ভুল বললাম। কত থেকে কত? একদিন যা আছে, যার বয়স একদিন, আজকে যে বাচ্চাটা হলো সেও তো শিশু নাকি? অর্থাৎ বলা হচ্ছে মাতৃগর্ভে যখন সন্তান চলে এলো তখন থেকেই শিশুটির বয়স কাউন্টিং হওয়া শুরু হলো। বুঝা গেল? তাহলে যখনই মাতৃগর্ভে আমরা এলাম তখন থেকেই শিশু হিসেবে আমার নামটা হয়ে গেল চাইল্ড। ডাক্তার বলে বেবি চাইল্ড, তাই না? বেবি নড়াচড়া করছে কিনা, বেবি এসছে, ডাক্তার পরীক্ষা করতে পারে কি, জীবন চলে এসছে। যে মুহূর্তে গর্ভে একটা সন্তান চলে এলো সেই মুহূর্তে ওই সন্তানের কিছু অধিকার জন্মালো, সরকারের পক্ষ থেকে কিছু অধিকার দেওয়া হয়ে গেল। হলো, সেই অধিকারটাকে বলা হয় শিশুর অধিকার। শিশুর কি বললাম? অধিকার। তোমাদের কি অধিকার আছে? বাচ্চাদের কি অধিকার আছে বলো তো? এই যে তোমরা সবাই বাচ্চা না, তোমাদের কি অধিকার আছে বলো? তুই একটা বলো তো। তোমাদের কি কোনো অধিকার আছে? জানো যে কিছু অধিকার আছে নাকি কোনো অধিকার নেই? বাবা মা যা বলবে তাই আছে অধিকার? একটা মনে করো। এই যে তোমরা সকালে উঠে মা খাওয়াচ্ছে, বাবা খাওয়াচ্ছে, দুপুরে খাচ্ছ, বিকেলে খাচ্ছ, এটা কি খাচ্ছি কেন আমরা? হলো খাবার। পেট না বললে কি হবে? পেট যখন না ভরে কি হবে? অর্থাৎ আমরা খাই কি ভাবে? খাওয়ার কারণটা হচ্ছে বেঁচে থাকার জন্য খাই, তাই কি না? হ্যাঁ, আমি যদি বেঁচে না থাকি তাহলে আমার অধিকার করতে আসবে না। সবার আগে কি দরকার? জীবনের অধিকার, অর্থাৎ বেঁচে থাকার অধিকার দরকার আমার। হলো, এটা প্রথম শর্ত চলে গেল যে বাবা মা তাদের দায়িত্ব নিয়েছে। বাবা মা কি করছে? সকালেও জোর করে খাওয়াচ্ছে, দুপুরে জোর করে খাওয়াচ্ছে, তাই না? খেতে না চাইলেও খাওয়াচ্ছে, আর তোমার অধিকার। ওই অধিকার যদি বিঘ্নিত হয় তাহলে আমরাই কেউ ধরবো কি বা বাচ্চাকে কেন খেতে দেওয়া হয় না। তাহলে এটা একটা গেল। আর কি? পড়াশোনা করতে হবে কিনা? পড়াশোনা একটা অধিকারের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে ডেভেলপমেন্ট, উন্নতি। এই যে ধরো তোমরা আজকে সবাই একটা নাচের ক্লাস করছো, একটা অন্য ধরনের আজকে কথাবার্তা শুনছো তোমরা এখানে, তাই না? এটা কি জন্য তোমরা এসে এখানটায়? একটা মেন্টাল ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা মানসিক বিকাশ, তাই কি না? দুটো কথা শুনলে হয়তো সবটা ভালো লাগবে না, কিছু কথা হয়তো মাথায় নিবা, কিছু কথা হয়তো তোমার মনে গেঁথে গেল। এই যে তোমার একটা অন্য ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, এইটা একটা আমার অধিকার। আরো অধিকার আছে, অনেক অধিকার আছে, কিন্তু আমি বলতে চাইছি না। মেন পয়েন্ট বলতে যাচ্ছি। আরেকটা অধিকার হচ্ছে তোমার পার্টিসিপেশন। এটা খুব বড় একটা অধিকার। পার্টিসিপেশনটা কি? অংশগ্রহণ। এই যে তোমরা এখানে সবাই একসঙ্গে অংশগ্রহণ করছো, তাই কি না? বলছো কি না? তোমাদের কথা আমরা শুনছি, আমাদের কথা তোমরা শুনছো। এবার তোমরা যদি না শোনো, আমি যদি বলি তাহলে হবে? আমি ব্যাক করছি, তোমরা কেউ শুনছো না, মন দিচ্ছ না, তাহলে কি এটা পার্টিসিপেশন হবে? হবে না। এই যে আমি কথা বলছি তোমরা সাড়া দিচ্ছ, দ্যাট ইজ অংশগ্রহণ। তাহলে কি কি অধিকার বললাম? বেঁচে থাকার অধিকার বললাম, একটা জীবনের মান উন্নয়নের কথা বললাম, আর কি বললাম? অংশগ্রহণ করলাম। আরেকটা বড় অধিকার হচ্ছে স্বাস্থ্যের অধিকার, হেলথ, তাই কি না? এখানে মায়েরা যারা আছো দেখবে, বাচ্চা সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসে আশা কর্মী, চলে আসে না? আশা কর্মী চলে আসে, অঙ্গনওয়াড়ি দিদিমণি চলে আসে। তাদের কাজ কি? ওই যে নতুন সন্তানটা পৃথিবীতে আসবে এবং ওই বাচ্চাটাকে যিনি লালন করছেন, যে মা, তার জন্মের নিশ্চয়তা, স্বাস্থ্যের নিশ্চয়তা দিতে হবে। এটা সরকারের কাজ। সরকারের ডিপার্টমেন্টগুলো এগুলি করেনি মুখ দেখানোর জন্য। এই যে অধিকার বললাম না, অধিকারগুলোকে নিশ্চিত করার জন্য। তাহলে কটা অধিকার বললাম? মূলত চারটা বাচ্চাদের বেসিক অধিকার। একটা কি বললাম? জীবনের অধিকার, একটা বললাম অংশগ্রহণের অধিকার, একটা বললাম স্বাস্থ্যের অধিকার, আর একটা কি বললাম? ডেভেলপমেন্ট, উন্নয়নের অধিকার। তো এর মধ্যে বাকি আরো যে সমস্ত অধিকারগুলো সব এর মধ্যে আছে। তোমাদের যেমন শিক্ষার অধিকার, পড়াশোনার অধিকার, হ্যাঁ। তো
বাচ্চাদের নিয়ে এত কথা বলার কারণটা কি? এবং এই বাচ্চাকে আমরা আলাদা করে দেখছি কোন পর্যন্ত আলাদা করছি, 0 থেকে 18 বছর পর্যন্ত। তাহলে এরপরে কিন্তু তোমাদের কারো কিন্তু যেন ভুলটা হয়, হ্যাঁ, এরপরের দিনে যখন জিজ্ঞেস কেউ করবে যে শিশু কাকে বলে, তখন কি বলবো আমরা? কথা বললে হবে না, বাচ্চা বললেও হবে না, শিশু বললেও হবে না। শিশু কাকে বলে কি বলবে? 0 থেকে 18 বছর পর্যন্ত ছেলে মেয়েকে বলা হয় শিশু। মনে থাকবে, তাহলে তুমি গুনতে থাকো, যেদিন তোমার 18তম জন্মদিন হয়ে পার হয়ে যাবে, 19-এ যেদিন পা দিবা, সেই দিন তুমি তোমার শৈশবটা শেষ হবে। বুঝে গেল? তাহলে শিশুর পাঠটা আমার গেল। এখানে স্যার প্রথমে বলছিল একটা আইনের কথা, পক্সো আইনের কথা বলছিল, তাই না? একটা ছোট্ট একটা জিনিস দেখালো না, একটা দাদা যাচ্ছিল পিছন থেকে, একটা বুনু যাচ্ছিল, অনুসরণ করছিল কিনা, তারপরে পরের দিন দেখা গেল যে হাত ধরে টান দিল, বললো কিনা? তাহলে তোমরা প্রথমে কি বলছিলে যে প্রথমটা অপরাধ নয়, পরেরটা অপরাধ। কিন্তু স্যারের কথা কি শুনলাম আমরা? দুটোই অপরাধ। মাথায় রাখবে, সমাজে চলতে ফিরতে যেতে আসতে সব জায়গায়, ধরো আমি যে কথা বলছি, আমার কথা বলার মধ্যে তোমার যদি মনে হয় যে এই ভদ্রলোকটার কথা বলাটা খুব খারাপ, হ্যাঁ, ওনার কথার মধ্যে অশালীন কোনো ইঙ্গিত রয়েছে, ওনার কথাতে আমি ভয় পাচ্ছি, বা ওনার কথার মধ্যে এমন এমন কিছু বিষয় রয়েছে যেগুলোকে মনে হচ্ছে আমি ইরিটেট ফিল করছি, আমার খুব অস্বস্তি হচ্ছে, এটাও একটা ব্যাপার। তাহলে আমি কি করলাম? আমি একটা অপরাধ করলাম, এবং এই অপরাধের বিরুদ্ধে তোমরা যদি চাও শাস্তি দেওয়ার জন্য, অবশ্যই আইনে সে শাস্তির বিধান রয়েছে। বোঝা গেল? এতটাই এই আইনটা কঠোরতম আইন। আইনটাকে বলা হয় পক্স, আমি খুব সংক্ষেপে বলি, পক্সো, প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। এটা এক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্ট। তুমি স্কুলে যাচ্ছ ব্যাগ নিয়ে, প্রত্যেকদিন দেখছো একটা ছেলে তোমার পিছনে পিছনে সাইকেল নিয়ে যায়, ধাওয়া করছে, করে কিনা, এরকম হয় কিনা? এটা কিন্তু একটা ক্রাইম। তোমাদের রুখে দাঁড়াতে হবে, তোমাদের রিপোর্টিং করতে হবে, জানাতে হবে, তাহলে কিন্তু আমরা জানতে পারলে কিন্তু শুরুতেই ব্যবস্থা নিতে পারবো। যদি তোমরা না বলো, বিষয়টা ধীরে 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 কি হয়, অনেক বড় জায়গায় চলে যায়। আমরা গার্লস স্কুলে প্রোগ্রাম করতে যেতাম, তখন ওখানে বিধুমেরা বলতো যে আমাদের এরকম বাচ্চাগুলো মেয়েগুলো এরকম সমস্যা হয়, এই জায়গায় সমস্যা হয়। আমরা পরের দিনই সমস্যা মিটিয়েছি, পরের দিন কোনো স্টুডেন্ট কিন্তু কিচ্ছু হয়নি, খালি আমাদের বলবো যে স্যার এই জায়গাটায় এরকম কয়েকটা ছেলে দাঁড়িয়ে থাকে। আমরা যখন স্কুলে যাই তখন ছেলেগুলো ধাওয়া করে, পরে থানাতে আমরা জানিয়ে দিলাম, পরের দিন ওখানে পুলিশ দিয়ে দিল, 2-3 দিন থাকলো, আমরা এমনি পালিয়ে যাবো। তাহলে যে কোনো ঘটনার শুরুতে যদি আমরা পদক্ষেপ গ্রহণ করি, তাহলে কিন্তু ব্যাপারটা ওখানে মেটানো সম্ভব। আর যদি সেটাকে আমরা বাড়তে দিই, তাহলে কিন্তু সেটা ভয়ঙ্কর জায়গায় চলে যাবে। বিশেষ করে আমরা যারা মায়েরা রয়েছি, আমরা যারা বাবারা রয়েছি সন্তানের, আমাদের বাড়িতে যখন এরকম কোনো ইনসিডেন্ট ঘটে, কোনো ঘটনা ঘটে, আমরা কিন্তু প্রথমে চেপে দেওয়ার চেষ্টা করি বাড়িতে। একটা খুব ছোট্ট উদাহরণ দিই, বালুরঘাটের এই ঘটনা। স্কুলে চাকরি করে ভদ্রলোক, তার প্রতিবেশী তারাও চাকরি করে, নাম ঠিকানা অত্যন্ত আমাদের গোপন রাখতে হয়, এগুলো খালি ঘটনা শুরু। ছেলেটা ক্লাস 9-10-এ পড়ে, মেয়েটা তারও ছোট, তো ভাই বোনের মতো মেলামেশা করে, দুটো বাড়ি পাশাপাশি, বাবা মা দুজনে নিশ্চিন্তে থাকে যে বাবা সন্তানকে দিয়ে বাড়িতে খেলতে চলে যায়, তারা ভাই বোন খেলছে। মেয়ে বাচ্চাটির মা হঠাৎ করে বাড়ি থেকে এসে দেখে যে ওর মেয়েটা ঘরে নেই। তুই কোথায় গেলি ডাকাডাকি হচ্ছে। ও জানে যে সাধারণত ওই বাড়িতেই যায়, তো মা ওই বাড়ি থেকে দেখে যে দরজাটা বন্ধ, ভেতর থেকে বন্ধ, ভাবনা করছে কি রে তোরা কেউ আছিস। তখন দেখছে একটা ফসফস করে শব্দ হচ্ছে। তারপরে মা আবেগ ধরে রাখতে পারে, মা দরজাটা জোরে ধাক্কা দেয়, এবং দরজাটা ভালো মতো লাগানো ছিল না, খুলে যাওয়ার পরে দেখা যায় যে ছোট বাচ্চা মেয়েটি তখন তাড়াহুড়ো করে তার পরনের কাপড়টা ঠিক করছে। এবার মা তো স্বাভাবিক হয়ে যায় যে কিছু একটা হয়েছে। মা বলছে কি হয়েছে, মেয়েটাও কিছু বলে না। পরে মা বাড়িতে গিয়ে দেখে যে ছেলেটি তাকে সেক্সুয়ালি রেপ করার চেষ্টা করছে, এবং মেয়েটা আঘাতপ্রাপ্ত হয়। যাই হোক, এবার দুই বাড়ি তখন কি করবো, যে এটাকে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় চলে গেল। দুটোই খুব কথিত, মানে এক কথায় আমাদের সমাজে আমরা বলি যে আমাদের সমাজে একটা মান সম্মান আছে, এইটা যদি জানা গেলে হয়ে যায়, সমাজে মুখ দেখাতে পারবো না, কিন্তু আদতে কিন্তু তা নয়। কি হলো ঘটনাটা দেখুন, তারা দুই পরিবার, বাচ্চারা সুরক্ষা কিন্তু দেখলো না,
দুটো বাচ্চারই সুরক্ষা, দুটোই চাই কিন্তু। যে ছেলে বাচ্চাটি করো সেও চাই, যার উপরে অ্যাবিউজ হলো সেও চাই, তো দুটোই চাই। এরা একটা ভুল করে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। আর আমরা যারা অভিভাবক ছিলাম তারা কি করলাম, আমরা করলাম ক্রাইম। আমরা অভিভাবকরা ক্রাইম করলাম কিভাবে, আমরা কোথাও রিপোর্টিং করলাম না, থানাতে জানালাম না, কাউকে জানালাম না, আমরা বসে গেলাম পাড়ার কিছু দাদা দিদি মাতব্বরকে ডেকে নিলাম, নিয়ে ওখানে গোড়াতেই নিষ্পত্তি করার চেষ্টা করলাম। এরপরে ঘটনা ভয়ঙ্কর হয়ে গেল। 3 থেকে 4 দিন পর ছেলেটি সুইসাইড করে। তাহলে ঘটনাটা কোথায় গেল, আমরা যদি সেই দিন যদি অ্যাকশনটা নিতাম ওই বাচ্চাটা কিন্তু প্রাণ যেত না। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমি মানে 2 রাত ঘুমাতে পারিনি শোনার পরে। এত ফুটফুটে ছেলে আত্মহত্যা করে কেন? ও তো অবচেতন করে ভুলটা করেছে, ভুলটা সংশোধন হয়ে যেত যদি রেকর্ডিংটা হলো থানাতে যেতাম। এবার থানা পুলিশ সবার পর ভয় পায়, অত ভয় পাওয়ার জায়গা হলো একটা। এই ধরনের বাচ্চাগুলো খুব সেন্সিটিভলি দেখায় কেস। এবার কি হলো, উল্টো কেস হয়ে গেল। অর্থাৎ যে কেসটা ওই শিশু কন্যাটির পরিবার থেকে হওয়া উচিত ছিল, এবার উল্টো কেস হলো। যে বাচ্চাটি মারা গেল তার বাবা মা থানায় গিয়ে কমপ্লেন করলো যে ওই মা বাবার, ওই শিশু কন্যাটির মা বাবার অত্যাচারে, তার মেন্টাল টর্চারের ফলে আমার বাচ্চাটি আত্মহত্যা করতে বাধ্য হলো। বোঝা গেল কেসটা কোন দিকে ঘুরে গেল। তো এইটা আমাদের বলার একটাই কারণ যে কোনো ঘটনা আমরা চেপে যাই। বাড়িতে এটা কিন্তু হর হামেশা হয়, এগুলো ইভেন আমার বাড়িতে আমি দেখি, আমাদের ক্ষেত্রে আমরা দেখি যে না এটা কিন্তু বলা যায়। এবং আপনারা জানবেন যত সেক্সুয়াল অফেন্স কেস হয় বাচ্চাদের ক্ষেত্রে 100টা কেসের মধ্যে 99টা কেস হয় বাড়িতে। সবচাইতে নিরাপদ যে জায়গাটা সেখানে। অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, গত মাসে আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে 18খানা পক্সো মামলা রেজিস্টার হয়েছে। 18টা এক মাসে। এটা আমার কার্যকাল মেয়াদে সর্বোচ্চ পরিমাণের পক্সো কেস আমার চেয়ে। আমরা আতঙ্কিত, আমরা আলোচনা করে দিশা পাচ্ছিল যে আমরা কিভাবে এই ভায়োলেশনটা আটকাবো। 18টা পক্সো কেস। এবার 18টা কেস যদি থানায় দর্জ হয়ে থাকে, থানায় যদি দায়ের হয়ে থাকে, তাহলে আমরা ধরে নিই যে অন্তত 1800টা মেয়ে অ্যাবিউজ হয়েছে এই মাসে। 100 জন অ্যাবিউজের শিকার হয়। রিপোর্টে 100টা যদি হয় তাহলে 18টা রিপোর্টিং হয়েছে। তাহলে এত হিউজ পরিমাণে ক্রাইম হচ্ছে এবং এই ক্রাইমগুলোকে আমরা ঢেকে দিচ্ছি কিন্তু আমাদের বাবা মা এবং সোসাইটিক্যাল অ্যাসপেক্টে যারা আমরা রয়েছে অভিভাবক তারাই করছে। প্রথমে আমরা দেখি যে সমাজ কি বলবে, আমার প্রতিবেশী কি বলবে, আমার তো মুখটা পোড়া গেল, এইটাই কিন্তু আলোচনা করি। কিন্তু আমরা কখনোই দেখি না বাচ্চারা সুরক্ষা কি হবে। কারণ বাচ্চাটাকে তো স্কুলে যেতে হবে, তাকে এডুকেশন দিতে হবে, তাকে বড় হতে হবে, তার মন থেকে তো ওই বিশ্বনাথ ঘোরাতে হবে। তাহলে সেগুলো করবার তো সুযোগটা দিতে হবে। কে করবে এগুলো? প্রশাসন করবে, তাকে সেই সুযোগটা দিতে হবে আমাদের। তাহলে এগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে এবং এখানে অত্যন্ত ভালো ভূমিকা নিতে পারে একজন ভালো মা এবং একজন ভালো বাবা। এবং শুরুতেই আমাদের শেখাতে হবে হোয়াট ইজ ব্যাড টাচ আর হোয়াট ইজ গুড টাচ। ব্যাড টাচ গুড টাচ যদি আপনি না বাচ্চাদেরকে শেখাতে পারেন তাহলে কিন্তু বাচ্চারা অ্যাবুজের শিকার হবে, আপনি জানতেই পারবেন না। অবচেতন মানে বাচ্চারা অ্যাবুজের শিকার হয়। দেখুন আমি এই কোনো একটা বাচ্চাকে গায়ে আমি যদি কোলে নিতে চাই, দেখুন বাচ্চা অস্বস্তি ফিল করবে কিনা। কিন্তু যাকে খুব ভালো করেছে সে কিন্তু 14 বার করে, বা ওকে দেখলে দৌড়ে চলে যায়, হয় কিনা? অত্যন্ত সতর্ক থাকবেন। আপনার কাছের যে অত্যন্ত ঘনিষ্ঠ, সে আপনার বাবা হতে পারে, সে আপনার কাকু হতে পারে, সে আপনার পিতামশাই হতে পারে, সে আপনার মামা হতে পারে, যাই হোক না কেন, আপনাকে সন্দেহের চোখে দেখতে হয় বিষয়টা যে আমার বাচ্চাকে ওই লোকটা এত আদর করে কেন, এত ভালোবাসে কেন, হোয়াট ইজ দ্য রিজন ফর দ্যাট। এটা যদি আপনি না করেন আপনি ভালো মা নন, আপনি ভালো মামা নন। আমি একটা চ্যালেঞ্জ দেব, যেই কারণে বলছি যত ঘটনা ঘটে পরিবারের মধ্যে 100টার মধ্যে 99টা কেস কে করেছে বাবা, দাদা, কাকা। বাবারাও রেহাই পায়নি, বাবাদের হাত থেকে কন্যা সন্তানটা রেহাই পায়নি, এরকম কেস আছে। দাদু রিসেন্ট একটা আমাদের কেস আসছে, 14 বছরের মেয়ে, একই বাড়িতে থাকে, একই বিছানা শেয়ার করে। দাদু দিনের পর দিন রেপ করে বাচ্চাদের, 14 বছরের বাচ্চা। বাবা মাকে বলতে যায়, বাবা মা উল্টে তাকে চাপ দেয়। কি সব বলিস দাদুর নামে? এবার দাদুর বিরুদ্ধে বলতে পারে না, দাদু হচ্ছে পেনশন হোল্ডার, দাদুর পেনশনের টাকা পরিবারটা চলে। মেয়েটি আতঙ্কিত হয়ে তার নিজেকে বাঁচানোর জন্য বাড়ি থেকে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে এখানে ফুসকা বলে কি একটা জায়গা আছে, ওইরকম একটা গ্রামে গিয়ে ওরা বান্ধবী বাড়িতে 3 দিন লুকিয়েছিল।
তারপরে আমার কাছে ফোনটা আছে, ওই গ্রামের লোকেরা কোনোভাবে আমার নাম্বারটা দিয়ে ফোন করে যে স্যার এই ঘটনা। আমি ইমিডিয়েট বাচ্চাটাকে রেস্কিউ করাই, নিয়ে আসি, এবং তারপরে যখন ঘটনাটা শুনি স্তম্ভিত যে দিনের পর দিন তার ঠাকুরদা তাকে রেপ করেছে। তাহলে ব্যাপারটা বুঝুন, যত পক্সো কেস হয় এবং দেখবেন আপনার যে যত রেপের ঘটনা ঘটে বেশিরভাগই পরিচিত মুখের দ্বারা, অপরিচিত মুখের দ্বারা হয়।